নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি বুদ্ধদেব গুহর একটি উপন্যাস কোয়েলের কাছে। আজ আমরা এই উপন্যাসের ৬ষ্ঠ পর্ব শুনব। গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা নিবেদন, যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে প্লিজ গল্পটাকে একটা লাইক করে দেবেন, আর যদি পারেন তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথেই সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে এর আগেও আমি অনেক লেখক লেখিকাদের গল্প উপন্যাস পাঠ করেছি, আপনারা চাইলে সেটা প্লেলিস্ট থেকে শুনে নিতে পারেন। আসুন তাহলে আজকে আমরা কোয়েলের কাছের ৬ষ্ঠ পর্বটি শুনে নিই। রামদেওবাবুর কর্মচারী রমেনবাবু, বেটে খাটো, গাট্টা গোট্টা চেহারা, অনর্গল সিগারেট খান। সেদিন আমার বাংলোর সামনের পথ দিয়ে সাইকেল চালিয়ে জবুটুলিয়াতে যাচ্ছিলেন। সেখানে নাকি বিঘা 10 জমি কিনেছেন, ভাগে দেওয়া আছে। গেহু কেমন হলো তাই তদারক করতে যাচ্ছিলেন। বাঁশ কাটা কাজের সময় একসঙ্গে আমাদের দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কাটাতে হয়েছে। ভারী মজার লোক, এই একই ধরনের মানুষ। এদের পিছু টান বলে যে কিছু আছে তা বোঝার উপায় নেই এদের দেখলে। হয়তো সত্যিই নেই। পরিবেশের সঙ্গে মানিয়ে নেবার ক্ষমতাও এদের অদ্ভুত। এই রকম লোকই জঙ্গলে পাহাড়ে এই ধরনের কাজ তদারক করতে সক্ষম। মুখে হাসি লেগেই আছে। পথ চলতি দেহাতি ছেলে মেয়ে বুড়োর সঙ্গে দেখা হলো তো দু একটা হাসি মশকরার কথা বলছেন, তারাও দুলে দুলে হাসছে। রমেনবাবু আবার সাইকেল চালিয়ে চলেছেন। এদের তুলনায় সত্যিই আমরা মাখনবাবু। অসম্ভব কষ্ট সহিষ্ণু এই রমেনবাবু। রোদে জলে গায়ের রং তামাটে হয়ে গেছে। রমেনবাবুকে বললাম, ফেরার সময় দুপুরে আসবেন, কিন্তু খাওয়া দাওয়া এখানেই করবেন। ভরপেট খেয়ে কি সাইকেল চালিয়ে এত দূরে যেতে পারবো মশাই? আজ যে যেতেই হবে এমন কথা তো নেই, এসেছেন তো জমিদারি দেখতে। উনি হেসে বললেন, তা যা বলেছেন, জমিদারি বটে। বেশ ভালো খেতে পারেন ভদ্রলোক। প্রচুর শারীরিক পরিশ্রম, পাহাড়ের স্বাস্থ্য প্রদায়িনী জলবায়ু, এসব মিলে বেশি না খাওয়ার কথা নয়। আমি আজকাল যা খাই শহুরে লোক দেখে অজ্ঞান হয়ে যাবে। আমার রামধনিয়া রমেনবাবুকে দেখেই দণ্ডবত হয়ে প্রণাম করে বলল, সালাম পালোয়ান বাবু। মানে বুঝলাম না, শুধলাম, আপনার নাম আবার পালোয়ান হলো কবে থেকে? রমেনবাবু মুখে ভাত দিয়েছিলেন, হাসতে হাসতে ভাত ছিটকে পড়ল। বললেন, সে আর বলবেন না মশাই, সে এক ইতিহাস। তারপর উনি খেতে খেতে পালোয়ান হবার গল্প বলতে লাগলেন। ডালটনগঞ্জে প্রথম চাকরি নিয়ে এসেছি, মাইনে বেশি পাই না, টাকা পয়সার বড়ই টানাটানি। টাকা পয়সা রোজগারের শর্টকাট মেথডগুলো তখনও রপ্ত হয়নি। একটা লং মেথড মাথায় এলো। আমি বললাম, মানে? বাঁশ কাটা কুলিদের সঙ্গে দুজন রং রুট ছিল। একজনের বাড়ি দ্বারভাঙা জেলা, অন্যজনের ছাপড়া। দুজনেরই চেহারা একেবারে দশাসই, দেখলেই মনে হয় প্রফেশনাল কুস্তিগির। ওরা দুজনেই রাম সিং আর দশরথ, নতুন এসেছিল। বাইরের লোক দূরে থাকুক, আমাদের কুলিরাই ওদের ভালো করে চেনে না। একদিন ওদের দুজনকে পাঠিয়ে দিলাম ছিপাদোহর। সেখানে তখনও মালদেওবাবুর কাজ হচ্ছিল। ছিপাদোহর হয়ে রেল লাইনটা ডালটনগঞ্জে এসেছে। ছিপাদোহর থেকে সামান্যই রাস্তা। তখন ফার্স্ট ক্লাসের ভাড়া ছিল বোধহয় 1 টাকা। দশরথ আর রাম সিংকে ছিপাদোহরে পাঠিয়ে দিয়ে লাল নীল পেপারে প্যাম্পলেট ছাপিয়ে দিলাম দুজন পালোয়ানের ছবি দিয়ে। প্যাম্পলেটে বলা হলো যে পালোয়ান রাম সিং
ও পালোয়ান দশরথ সিং ভীষণ এক জীবন মরণ কুস্তি প্রতিযোগিতায় অবতীর্ণ হবে 10 দিন পর হাটিয়ার পাশের বড় মাঠে। টিকিট মাত্র 2 আনা। আশ্চর্য, প্রথম 3 দিনে 1,500 টিকিট বিক্রি হয়ে গেল। তারপরও যখন টিকিট বিক্রি হতে লাগলো তখন আমার ভয় করতে লাগলো। এদিকে রাম সিং আর দশরথ সিং ছিপাদহরের বাবুদের মোকামের কুয়োতলার পাশে নরম মাটি, নিমপাতার, হলুদের গুঁড়ো মেশানো আখড়ায় চটাচট ফটাফট করে মহড়া দিয়ে চলেছে। ওদের কাছে 100 টাকা করে প্রাইজ, 1 জোড়া করে নাগরা জুতো, 1 জোড়া ধুতি এবং 1 হাঁড়ি করে হাড়ুয়া কবুল করেছিলাম। তারা দিনরাত জয় বজরংবলী কা জয় বলে চেঁচিয়ে মেচিয়ে ধাই ধপ্পড় করে কুস্তির আখড়া সরগরম করে রাখলো। এদিকে প্রতিযোগিতার দিন আসন্ন। আখড়া তৈরি হয়েছে, চারপাশে বেড়া দেওয়া হয়েছে। বেড়ার গায়ে গায়ে কচি শালপাতার ফেস্টুন লাগানো হয়েছে। মহাবীরের নিশান ওড়ানো হয়েছে আখড়ায় একটা লম্বা বাঁশের ডগায়। এখন পালোয়ানরা এসে পড়লেই হয়। ডাল্টনগঞ্জ স্টেশনে কি ভিড়! ফার্স্ট ক্লাসের দরজায় দশরথ সিং আর রাম সিং দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃদু হাসছে। আসার আগে ওদের দুজনের মাথা মুড়িয়ে দেওয়া হয়েছিল যাতে এখানকার লোকেরা চিনতে না পারে। সে এক হই হই ব্যাপার। কাঠবাওয়া ট্রাকের মাথায় তাদের দুজনকে বসিয়ে জয় বজরংবলী কা জয় ধ্বনি দিতে দিতে পৃষ্ঠপোষকেরা ওদের নিয়ে সোজা আখড়ায়। আমি হলাম গিয়ে রেফারি। একটা নীল রঙা সুইমিং ট্রাক ছিল, অনেক দিনের পুরনো। হেদোতে সাঁতার কাটতাম, সেটা পরলাম। আর রামলীলার মেকআপ ম্যানের কাছে গিয়ে ভালো করে মেকআপ নিলাম, ভূষকালি, সাদা রং ইত্যাদি মেখে, যাতে আমাকে বুড়ো কুস্তিগির বলে মনে হয়। দর্শক তো সবাই বাঁশ কিংবা কাঠগোলার গুলি, ভেবেছিলাম ধরতে পারবে না। কুস্তি খুব জোরে জমে উঠেছে। মাঝে মাঝে আমি হুইসেল দিচ্ছি, ঘন ঘন দর্শকবৃন্দ হাততালি দিচ্ছে। কিন্তু অল্পক্ষণের মধ্যেই ব্যাপার গুরুতর। রাম সিং একটা গুন্ডা। ও দশরথকে ধরে এমন আছাড় মারতে আরম্ভ করলো যে কি বলবো। দেখলাম দশরথ হাত নেড়ে রাম সিংকে কি বলল এবং আমাকেও যেন কি বলল, কিন্তু রাম সিং ছাড়ছে না মোটেই। ধূপধাপ করে আছড়ে চলেছে, মেরে ফেলে আর কি। এমন সময় দশরথ আখড়া ছেড়ে দৌড়ে পালিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, এই रमन बाबू, ऐसी बात थोड़ी था, हमको नगरा ना चाहिए, कुछ नहीं चाहिए, अरे बाप्पा रे बाप्पा বলেই ভেউ ভেউ করে কাঁদতে লাগলো। যেই না কথা আর রমেন বাবু বলে আমাকে ডাকা। আমার কুলিদের মধ্যে জগদ্দল বলে যে একটা কুলি ছিল, ভারী শেয়ানা, সে সঙ্গে সঙ্গে মাল ক্যাচ করে ফেলল। চেঁচিয়ে আর সবাইকে বলল, अरे ये तो रमेन बाबू बा और हमारा दशरथ और राम सिंह बा। দৌড় 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 দৌড়ে গিয়ে ট্রাকে বসলাম। বসে সঙ্গে সঙ্গে একেবারে স্টেশন। ভাগ্যক্রমে ট্রেন তক্ষুনি ছাড়ছিল, মানে ছেড়েই গিয়েছিল। সেই অবস্থায় দুজন লাল নীল ভেলভেটের লাঙ্গটি পরিহিত অনুচর সঙ্গে নিয়ে লাফিয়ে উঠলাম গাড়িতে। ঘামে ততক্ষণে সব রং গলে গেছে। দশরথ রাম সিংকে গালাগাল করছে আর রাম সিং দশরথকে গালাগাল করছে। গল্প শুনতে শুনতে হাসতে হাসতে মরি। তারপর শুধলাম, ফিরলেন কি করে তারপর আবার? উনি বললেন, তক্ষুনি ফিরি। 7 দিন পরে অবস্থাটা শান্ত হলে ডাল্টনগঞ্জে ফিরলাম। আর ফিরেই মালদেববাবুর পদতলে অনুচ্চয়দয় সমেত সাষ্টাঙ্গে প্রণিপাত হলাম। মালদেববাবু খুব হাসলেন, বললেন, এইরকম বুদ্ধি ভালো দিকে লাগালে কি হতো। সেই দিন থেকে 50 টাকা মাইনে বেড়ে গেল আমার। অনুচরেরাও চাকরিতে পুনর্বহাল হলো। আমিও মোটা নিট প্রফিট করলাম। অবশ্য কুস্তিগিরদের আমি ঠকাইনি। সকলে খেতে চাইলো। একদিন কেচকিতে পিকনিক হলো, সব খরচা আমি দিলাম।
এরকম গল্পগুজব করতে করতে খাওয়া হলো। রমেনবাবুর স্টকে আরও গল্প ছিল, তার প্রতিটি গল্পই এমন মজার, হাসতে হাসতে পেট ফাটে শুনি। প্রায় দুপুর 2টো অবধি রইলেন রমেনবাবু। তারপর আবার সাইকেলে চড়ে পাহাড়ি পথে বাঁ হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে আর ডান হাত নেড়ে নেড়ে পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়, খুলে দাও বাহুডোর, এই গান গাইতে গাইতে পাড়ি জমালেন। মারিয়ানার কাছ থেকে গোটা চারেক বই আনিয়েছিলাম লোক মারফত। একটি বই নিয়ে বারান্দায় ইজি চেয়ারে বসে মোড়ায় পা তুলে দেখতে লাগলাম। আমি কোনো বিশেষ বই চাইনি, কারণ মারিয়ানার কাছে কোন বই আছে আর কোন বই নেই তা আমার জানার কথা নয়। মারিয়ানা 3 লাইনের সুন্দর একটি চিঠি পাঠিয়েছে বইগুলির সঙ্গে। আমাকে শিরিনপুর যাওয়ার নিমন্ত্রণও জানিয়েছে। জার্মান কবি রিলেকের সনেটস টু আরফিউজ খুলতে গিয়েই মারিয়ানার নাম লেখা 2টি সাদা খাম বইটি থেকে মাটিতে পড়ে গেল। খাম দুটিকে তুললাম। মারিয়ানাকে নিশ্চয়ই কেউ লিখেছিল, আর ও সেটা বইয়ের মধ্যে রেখে দিয়েছিল। আমাকে বই পাঠানোর আগে বের করে নিতে ভুলে গেছে। চিঠি দুটি রীতিমতো ভারী ভারী ঠেকল। পরের চিঠি। ভদ্রতার সব রকম মাপকাঠিতেই অন্যের চিঠি পড়া গর্হিত অপরাধ। চিঠি দুটি বেতের টেবিলের ওপর তুলে রাখলাম। তারপর রিলকের কবিতা পড়তে চেষ্টা করলাম। অন্য বইগুলো নাড়াচাড়া করলাম, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও যখন মন বসল না, তখন হঠাৎ আবিষ্কার করলাম যে আমার সমস্ত মন ওই 2টি চিঠির মধ্যে কি আছে তা জানার জন্য অসভ্য আগ্রহে অধীর। সাধে কি বলি যে জঙ্গলি হয়ে গেছি? সব বুঝি, তবু সুমিতা বৌদি যেমন মুখ করে কুলের আচার খান, যশবন্ত যেমন মুখ করে হুইস্কির বোতল খোলে, আমি বোধহয় তেমনই মুখ করে চিঠি দুটি খুললাম। হাতের লেখাটি ভালো না, বড্ড জড়ানো, খুব তাড়াতাড়ি লেখা। বড় প্যাডে চিঠিটা লেখা। প্রথম চিঠিটায় মারিয়ানা সোনা বলে সম্বোধন আর সুগত বলে সমাপ্তি। কলকাতা, 17/8। আমার মারিয়ানা সোনা, গতকাল মেট্রোতে একটা ছবি দেখলাম, দ্য স্যান্ড পাইপার্স, এলিজাবেথ ট্রেলার ও রিচার্ড বার্টনের। এডওয়ার্ড বলে একটি চরিত্রে বার্টন অভিনয় করেছেন। সেই চরিত্র ও লিজ টেলরের মিস রোনাল্ডস বড় ভালো লাগলো। তোমায় গল্পটি বলছি। পাহাড় ও জঙ্গলে ঘেরা সমুদ্রের পাশে একটি সুন্দর 2 কামরা উঁচু বাড়ি, চারিদিকে কাচের জানালা। বাড়ির সামনে সারাদিন সিগালেরা জলের ওপর উড়ে বেড়ায়, ভেসে বেড়ায়, আর স্যান্ড পাইপার পাখিরা ঝাঁকে ঝাঁকে বালুকা বেলায় ছড়িয়ে পড়েই আবার উড়ে যায়। মিস রোনাল্ডস একা একা থাকেন সেই লোকালয় বর্জিত নির্জন স্থানে। একেবারে একা নয়, সঙ্গে বছর 10-এর ছেলে থাকে। কৈশোরের শেষে মানুষের কৌতূহল যখন অসীমে থাকে, যে বয়সে ছেলেরা ঘড়িকে গুড়িয়ে ঘড়ি কি করে চলে সেই তথ্য আবিষ্কার করতে চায়, ঠিক সেই বয়সে শারীরিক সম্পর্কের মজাটা কোথায় তা বুঝতে গিয়ে মিস রোনাল্ডস অন্তঃসত্ত্বা হয়। সমাজের মানুষ এবং বাবা মা স্বাভাবিক কারণে তার শরীরে মুকুলিত অন্য শরীরটিকে অঙ্কুরে বিনষ্ট করতে পরামর্শ দেন, কিন্তু মিস রোনাল্ডস তা না শুনে এবং পাছে বাবা মায়ের কোনো অসম্মানের কারণ ঘটায়, সেই কনসিডারেশনে নিজের দেশ ছেড়ে বহু দূরে এক অন্য রাজ্যে এসে এই পাহাড় সমুদ্রের কোলে বাসা বাঁধে। পুরুষ মানুষ সম্বন্ধে মিস রোনাল্ডসের অনেকখানি অভিযোগ ছিল, যেমন তোমাদের অনেকেরই আছে। ওর 12 বছর বয়স থেকেই যেহেতু ও দেখতে সুন্দরী ছিল, পুরুষেরা ওর কাছে ঘেঁষে, কাছে আসে, অন্তরঙ্গতা করতে চায়। কিন্তু সত্যিকারের ভালোবাসা যাকে বলে তাও কোনোদিন কোনো পুরুষের মধ্যে দেখেনি। ভালোবাসার সংজ্ঞা জানত না। ওর অন্তরের অভিধানে পুরুষের ভালোবাসা অর্থবাহী হয়ে অন্য একটি জ্বলন্ত শব্দ লেখা হয়ে গিয়েছিল, যা কেবল দাহ বাড়ায়, দাহ নেবায় না।
প্রকৃতিকে সত্যি সত্যি ভালোবাসত মিস রোনাল্ডস। ছবি আঁকত, সারা দিন ছবি আঁকত। ডানা ভাঙা স্যান্ড পাইপার পাখিকে বুকে তুলে ঘরে এনে যত্ন করত। স্বার্থপর ও নোংরা পুরুষ মানুষের হাত থেকে বাঁচবার একমাত্র নিশ্চিন্ত স্থান যে প্রকৃতি, তা সে বুঝতে পেরেছিল। কিন্তু একদিন তার জীবনে এডওয়ার্ড এলো। এডওয়ার্ড বিবাহিত, স্ত্রীর সঙ্গেই সে থাকে। বিশ্বস্তা স্ত্রী, সুন্দরী স্ত্রী। স্ত্রী তাকে ভালোবাসে, সেও স্ত্রীকে ভালোবাসে। এডওয়ার্ড সুপুরুষ, বিখ্যাত মিশনারি স্কুলের কর্ণধার, নিষ্ঠায়, আদর্শে, পবিত্রতায় বিখ্যাত। মিস রোনাল্ডসের ছেলের স্কুলের ভর্তির ব্যাপার নিয়ে দুজনের প্রথম দেখা হলো। মিস রোনাল্ডস জীবনে এমন পুরুষ মানুষ দেখেনি এর আগে। সুপুরুষ তো বটেই, শিক্ষা আছে কিন্তু দম্ভ নেই, চাওয়া আছে কিন্তু চাতুর্য নেই, জ্বালা আছে কিন্তু সে জ্বালা বিকিরিত হয় না। নিজের বুকে ঝড় উঠলে নিজে নৌকা ডুবিয়ে দিয়ে সে ঝড়কে সে প্রশমিত করে, সেই ঝড়কে কুল ছাপিয়ে অন্য মনে ঠেলে পাঠায় না। এডওয়ার্ড বিবাহিত, অথচ সেও নতুন করে ভালোবাসল। সমাজের চোখে ভীষণ অপরাধ। নিজের বিবেকের কাছে সে সব সময়তেই ছোট হতে থাকল। মাঝে মাঝে এডওয়ার্ড এসে রাতে থাকতো মিস রোনাল্ডসের স্বপ্নের মতো ঘরে। স্যান্ড পাইপারের ডানার গন্ধবাহী হাওয়ার বাস নিত বুক ভরে। সমুদ্রের ফেনোচ্ছ্বাসে নিজের সমাহিত উচ্ছ্বাসকে দিত ডুবিয়ে। ধীরে ধীরে ওদের অন্তরঙ্গতা যখন ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতম হয়ে উঠল, তখন একদিন বিবেক সম্পন্ন মুখ্য পুরুষ মানুষ এডওয়ার্ড তার স্ত্রীকে জানালো তার নতুন ভালোবাসার কথা। মিস রোনাল্ডস যখন শুনল যে এডওয়ার্ড তার স্ত্রীকে তাদের সম্পর্কের কথা বলেছে, সে ক্ষোভে, দুঃখে, অভিমানে কাঁদতে লাগল। কারণ সে সত্যিই নিজেকে প্রকৃতির কন্যা বলে মনে করত। সে বলল, এতে বলার মতো কি ছিল, পাপের কি ছিল? একজন পুরুষ ও নারীর মধ্যে গোপনীয় কোনো মধুর সম্পর্ক থাকা কি পাপ? কোনো স্বীকৃত গোপনীয়তা দিয়ে কি এই সম্পর্ক ঢেকে রাখা যেত না? তোমার এই কেমন পাপবোধ, তোমার এই কেমন বিবেক, ন্যায় অন্যায় চেননি? কিন্তু মারিয়ানা, ন্যায় অন্যায়ের বিচার আমার মতো, মিস রোনাল্ডসের মতো দু একজন পাগল লোকের মতো সাপেক্ষ নয়। তোমাদের বদ্ধমূল সংস্কার, তোমাদের বিবেক, তোমাদের সমাজ কিন্তু এডওয়ার্ড যে শাস্তি পাওয়ার যোগ্য নয়, তাকে সেই শাস্তিই দিল। মিস রোনাল্ডসও শাস্তি পেল, এডওয়ার্ডের স্ত্রীও সেই শাস্তি পেল। শাস্তি কোনো আদালতে হলো না বটে, কিন্তু এডওয়ার্ডের অন্তর্দ্বন্দ্ব ও বিবেক দংশনে ক্ষতবিক্ষত হয়ে তার স্ত্রীকে এবং রোনাল্ডসকে ছেড়ে চলে গেল। একজন স্বয়মারোপিত বিচ্ছেদ পেল, অন্যজন অন্যারোপিত বিচ্ছেদ। আর এডওয়ার্ড ধর্মপুস্তকের শুকনো পাতা খুঁড়ে খুঁড়ে সোনা খুঁজতে খুঁজতে তার কবরের দিকে এগিয়ে চলল। বুঝলে মারিয়ানা, তোমরা বড় খারাপ, তোমরা বড় খারাপ। তোমরা যাই চাও না কেন তা ব্যক্তিগত মালিকানায় চাও। মানুষের মনকে যে লক্ষিন্দরের বাসরের ঘরের মতো পরিসরে আটকে রাখা যায় না, এবং গেলেও যে তাতে সাপের মতো সূক্ষ্ম শরীরে ভালোবাসার প্রবেশ সম্ভব নয়, তা তোমাদের কিছুতেই বোঝানো গেল না। এডওয়ার্ড চলে গিয়ে হয়তো বেঁচে ছিল, আমি চলে যেতে না পেয়ে মরছি, অনুক্ষণ মরছি। তুমি, আমি, মহুয়া, আমরা সবাই রোনাল্ডস, এডওয়ার্ড ও এডওয়ার্ডের স্ত্রীর ছায়া। অবিকল ছায়া নয়, বিকৃত ছায়া। ছবিটি বড় ভালো লাগলো। দেখতে দেখতে তোমার কথা খুব মনে পড়ছিল। আমার এই একতরফা, পরিণতিহীন, ভবিষ্যৎহীন ভালোবাসার সমাপ্তি হয়তো কেবলমাত্র আমারই মৃত্যুতে। একটা পাগল অবুঝ মন নিয়ে জন্মেছিলাম, সেই অশান্ত অতৃপ্ত মন নিয়েই পৃথিবী থেকে ফিরে যাব। ভয় নেই, তোমার কোনো ভয় নেই। প্রেতাত্মা হয়ে তোমাকে ভয় দেখাবো না, বরং স্বর্গ যদি থেকে থাকে, সে স্বর্গের দরজায় বসে তোমার জন্য অপেক্ষা করব
কবে তুমি জঙ্গলের গন্ধ মেখে রাধাচূড়ার পুষ্পস্তবকে সেজে সেই দারুণ দরজায় এসে পৌঁছবে, তার দিন গুনব। আদর যেন, ইতি তোমার সুগত। পরে চিঠিটা খুললাম, খুলেই পড়তে শুরু করলাম। আমার ভেতরে ভিতরে তখন উত্তেজনা বাড়ছিল, সঙ্গে ঔৎসুক্য। 15-9 কলকাতা। আমার মারিয়ানা। কি বলে যে ধন্যবাদ দেব জানি না। ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করতে মন চায় না, তার চেয়ে কৃতজ্ঞতা জানানোই ভালো। কৃতজ্ঞতায় মন নুয়ে আছে। তুমি আজ আমায় যা দিয়েছ তা তোমার কাছে অকিঞ্চিতকর হয়তো, কিন্তু আমার কাছে তার কি দাম তুমি তা কোনো দিনও জানবে না। তোমার কাছে এই দানের কণামাত্র মূল্য থাকলে আমার গর্ব হতো। তাহলে জানতাম বরাবর তোমার কাছে শুধু চাইনি, বদলে কিছু দিতেও পেরেছি। জেনে আনন্দিত হতাম যে আমার কাছ থেকেও তোমার কিছু নেওয়ার ছিল। আমি জানি জীবনের যেসব বড় বড় পাওয়া সমস্ত শরীর ও মনকে স্বর্গীয় দ্যুতিতে ভরে দিয়ে যায়, যার রোমাঞ্চ সমস্ত শরীর সমস্ত সত্তা বারে বারে শিহরিত হয়, সেই সব অনুভূতির স্বীকৃতি একটি দুটি গল্পে লিখে দেওয়া যায় না, হয়তো তার স্বীকৃতি কিছু দিয়েই দেওয়া যায় না। তার চেয়ে নিজের মনে মনে নিজের একাকিত্বে নিজের শীতার্ত দিনগুলি সেসব দুর্মূল্য মুহূর্তর উষ্ণতার স্মৃতি দিয়ে আজীবন ভরিয়ে রাখাই ভালো। তোমাকে যতদিন দেখেছি তুমি বরাবর আমাকে বলে এসেছো তুমি খারাপ, ভীষণ খারাপ। আমি জানি না খারাপ বলতে তুমি কি বোঝো। আবার সর্বস্ব বিলানো ভালোবাসাটাই কি খারাপত্বর নিদর্শন? যেটা সত্যি সেটা সত্যি। সত্যি সূর্যটাকে চোখের সামনে দুহাত তুলে কি বেশি দিন আড়াল রাখা যায়? এই সত্যিটাকে স্বীকার করা সম্বন্ধে বোধহয় তোমার কোনো কিছুই করণীয় নেই। এর জন্য তোমার কোনো দুঃখও নেই। শুধু মাঝে মাঝে আমাকে খারাপ বলেই আমার প্রতি তোমার সব কর্তব্য শেষ। দুঃখ যা পাবার তা আমাকেই একা পেতে হয়। এই সূর্যের মতো সত্যিটাকে অনুক্ষণ মিথ্যা বলে প্রতিপন্ন করতে গিয়ে আমি নিজেকে প্রতি মুহূর্তে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছি, অথচ তা তুমি কোনো দিনও চোখ চেয়ে দেখলে না। তোমাকে বরাবর চিঠিতে বা অন্যভাবে যা বলেছি, আমার শারীরিক সত্তাও মাঝে মাঝে আবেগের সঙ্গে সে কথাই বলতে চায়। সেই সত্তার একটা নিজস্ব ভাষা আছে। তোমাকে এক মুহূর্ত বুকে জড়িয়ে ধরে সে যদি একদিন শীতল তপস্যার শৈত্যকে উষ্ণ করে নিতে পারে, তাতে তোমার এত তীব্র আপত্তি কেন? মারিয়ানা, আমি জানি যে তুমিও আমাকে ভালোবাসো এক বিশেষভাবে। আমিও অন্তরে অন্তরে তা নিশ্চয়ই জানি। আমি জানি যে সে কথা তুমিও জানো। যদি আমরা দুজনে দুজনকে ভালোই বাসি, তবে এক মুহূর্তের জন্য আমার বুকে আসতে তোমার এত সংকোচ কিসের? ভয় কিসের? কিসের তোমার এই দুর্বোধ্য অপরাধবোধ? আমি জানি না তুমি কোনোদিন আমাকে বুঝবে কিনা। ভরসা নেই বুঝবে বলে। আজ অথবা কাল, শিগগিরই অথবা কিছুদিন বাদে তুমি কাউকে বিয়ে করবে। তখন আমার চোখের সামনে থেকে কত দূরে চলে যাবে তুমি। রাতের অন্ধকারে চিৎকার করে কেঁদেও তোমার সাড়া পাবো না। তুমি তখন তোমার স্বামীর বুকে শুয়ে থাকবে। তোমার স্বামীর সঙ্গে আমি কিরকম ব্যবহার করব আমি বুঝতে পারি না। আমায় হাসতে হবে, তার সঙ্গে মিশতে হবে, তার কাছে সব সময় গোপন করে থাকতে হবে, লুকিয়ে রাখতে হবে আমার এই রক্তক্ষরা বঞ্চিত হৃদয়টাকে। যে মারিয়ানা আমার সব কিছু, সেই মারিয়ানারই সে একদিন মালিক হয়ে যাবে। তার শরীরের, তার মনের, তার যা কিছু আছে সব কিছুর। সে যে কে তা আমি এখনো জানি না। সে তখন আমার সামনে ঘুরবে ফিরবে, আস্ফালন করবে, বীরত্ব দেখাবে, আমার সামনে বসে আমার সমস্ত সুখ চিবিয়ে চিবিয়ে খাবে। অথচ আমি আমার রাইফেলে হাত ছোঁয়াতে পারবো না, ভাবতে পারি না। জানি না সে আমার চেয়ে কত গুণ ভালো হবে।
এবং এ জন্মে কি করলে আমি তার মতো হতে পারতাম তাও জানি না। আমি তো একজন সামান্য মানুষ, সে হয়তো অসামান্য হবে। আমার সমস্ত অসামান্যতা তো শুধু আমার এই অবিশ্বাস্য ভালোবাসারই মধ্যে। জানি না বিয়ের পরপর সেই মানসিক ও শারীরিক আনন্দের মধ্যে আমার কথা হয়তো তোমার আর মনেই পড়বে না। তবু ভাবি হয়তো ঘোর কেটে গেল, 2-1 বছর পেরিয়ে গেলে তখন হয়তো বুঝতে পারবে যে তোমার জীবনে সুগত বলে একজন অনেক দোষে দোষী সাধারণ লোক এসেছিল, যাকে তুমি তোমার চোখের অনুপ্রেরণায় একজন মানুষের মতো মানুষ করে তুলতে পারতে, তাকে একজন বড় লেখক করতে পারতে, তাকে তুমি বাঁচাতে পারতে। সে তোমাকে তার মা বাবা, ভাই বোন, স্ত্রী সকলের চাইতে বেশি ভালোবেসেছিল। তাকে তুমি দুহাত দিয়ে যতই মানা করো না কেন, তবু সে কালবৈশাখীর ঝড়ের মতোই একসময় তোমার জীবনে এসেছিল। সে তোমার সমস্ত শরীর মনের স্বর্ণলতার মতো ভালোবাসার নরম আঙ্গুল ছুঁয়েছিল। হয়তো একদিন এ কথা তুমি বুঝতে পারবে, কিংবা জানি না, হয়তো এ কথা কোনোদিন বুঝবেও না। তুমি যেদিন বিয়ে করবে সেদিন আমি কি করব জানি না। সেদিন আমি এমন নিশ্চয়ই কিছু করব না যাতে তোমার আনন্দটা মাটি হয়, যাতে তোমার অসম্মান হয়, যাতে তুমি অপ্রতিভ হও। অন্তত তেমন কিছু আমার করা উচিত নয়। কিন্তু যখনই সে কথা ভাবি এখন থেকে কেমন একটা অস্বস্তি লাগে। সেদিনটার কথা ভাবতেও আমার দম বন্ধ হয়ে আসে। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। সারা রাত কেবল সেই মুহূর্তটার কথাই ভেবেছি আর ভালো লাগায় ভরে গেছি। শুয়ে শুয়ে তোমার কথা ভেবেছি। আমি যে অনুভূতিকে আমার পরম সম্মান বলে মনে করেছি, তাকে তুমি তোমার অসম্মান বলে ভুল করনি তো? ভেবেছি আর ভয় পেয়েছি। আমি সজ্ঞানে কোনোদিন তোমাকে অসম্মান করার কথা ভাবতেও পারি না, যদিও তুমি আমাকে কোনো দিন সম্মান দাওনি, আমাকে বরাবর ভুলই বুঝেছ। তুমি যা দিয়েছ আমাকে, তোমার যা হারিয়েছ, তা তোমার অসীম ভাণ্ডারের এক কণা মাত্র। কিন্তু আমার শূন্য ভিক্ষাপাত্র সেই পরশ পাথরের এক কণায় সোনা হয়ে গেছে, সত্যি সোনা হয়ে গেছে। মারিয়ানা, আমার সকলকে শুনিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমাকে যে যাই বলুক, মারুক, বকুক, আমাকে অপমান করুক, অসম্মান করুক, সমস্ত পৃথিবী আমার বিরুদ্ধে দাঁড়াক, তবুও আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি সমস্ত পৃথিবীর সমস্ত ভালোবাসা দিয়ে ভালোবাসি। প্রতিবারের নিঃশ্বাসের সঙ্গে আমি তোমায় নতুন করে ভালোবাসি। ইতি তোমার সুগত। পুনঃ তুমি শিরিনবুরু পৌঁছবার আগেই হয়তো আমার এই চিঠি সেখানে পৌঁছে তোমার অপেক্ষায় পথ চেয়ে থাকবে। চিঠি দুটো পড়া শেষ করে বাংলোর হাতায় চেয়ে ভাবছিলাম যে মনে মনে আমি আদৌ এই আকস্মিকতার জন্য তৈরি ছিলাম কিনা। যা শুনেছি মারিয়ানার টুকরো টুকরো কথায়, তাতে ভদ্রলোকের আপাত দৃষ্টিতে দুঃখ পাওয়ার মতো কিছুই নেই। শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, অর্থ আছে, যশ আছে, বিশ্বস্তা ও সুন্দরী স্ত্রী আছে। তবুও কেন দুঃখ, এত দুঃখ? কে এর জবাব দেবে? টোরি বস্তিতে ভালো দুর্গাপুজো হয়। রুমান্ডি থেকে জঙ্গলে জঙ্গলে একটা রাস্তা লাতেহারে গিয়ে পৌঁছেছে। লাতেহার থেকে টোরি জিপু সে পথে অত্যন্ত কষ্ট করে যেতে হয়। সুমিতা বৌদি ফিরে এসেছেন, তাই ঘোস্তা অষ্টমীর পুজোর দিন ভোরবেলা বৌদিকে নিয়ে রুমান্ডিতে এলেন। যশবন্তকে আগেই খবর পাঠিয়েছিলেন বৌদি। যশবন্ত এসে হাজির হল। কলকাতা থেকে বৌদি আমার এবং যশবন্তের জন্য ধুতি ও তসরের পাঞ্জাবি বানিয়ে এনেছিলেন। বললেন, পড়ো শিগগিরি, চান করে এসে পড়ো। আজ সকলে বীরাষ্টমীর অঞ্জলি দিতে যাব টরিতে, চাঁদোয়া টরি। যশবন্ত সম্বন্ধে আমার কাছে ঘোস্তা যতই বলি কপচান না কেন, বৌদির কাছে একেবারে চুপ।
ঘোষদা যে স্ত্রৈণ শুধুমাত্র সেজন্যেই নয়, সুমিতা বৌদির এমন একটা ব্যক্তিত্ব ছিল যে উনি যা করেছেন তা যে খারাপ কখনো হতে পারে তা কারো পক্ষে মনে করাই অসম্ভব ছিল। আমি আর যশবন্ত জগাই মাথায় দুই ভাইয়ের মতো চান করে ধুতি পাঞ্জাবি পরলাম। যশবন্ত বলল, अरे यार मैं चलने नहीं सकता धोती पहन के, आज हमारा नाक ही टूट जाएगा। বেশ দেখাচ্ছে কিন্তু যশবন্তকে, কাপালিক কাপালিক। রিজু অর্জুন গাছের মতো শরীর, মাথায় লাল সিঁদুরের ফোঁটা, বৌদি পরিয়ে দিয়েছিলেন গতকালের ডালটনগঞ্জের পুজোর সিঁদুর। সকালে আমরা শুধু 1 কাপ করে চা খেলাম, বৌদির নির্জলা উপবাস অঞ্জলির আগে পর্যন্ত। যশবন্ত ধুতি হাঁটুর ওপর তুলে জিপের স্টিয়ারিংয়ে বসল। জিপ ছাড়ার আগে আমার বন্দুকটা নিয়ে পেছনের সিটে আমারও ঘোষদার মধ্যে দিল। বৌদি সামনে বসলেন। আমাকে যশবন্ত আগে বারণ করেছিল যে ঘোষদা আর বৌদিকে সেদিনের সেই গুলির ঘটনাটার কথা যেন না বলি। ঘোষদা যশবন্তকে বললেন, অঞ্জলি দিতে যাচ্ছ আবার বন্দুক কিসের? মায়ের কাছে যাচ্ছ, তাও কি একটু শান্তসভ্য হয়ে যেতে পারো না? যশবন্ত ঘাড় ঘুরিয়ে বলল, আজ যে মহাষ্টমী ঘোষদা, মা যে শক্তি দেয়নি, আজ বীরের দিন, মার কাছে যাচ্ছি বলেই তো বন্দুকটা নিলাম। ভারী চমৎকার অঞ্জলি দিলাম টরিতে। অন্য এক কাগজ কোম্পানির ফরেস্ট অফিসার মিহিরবাবু ওখানেই থাকেন, তার সঙ্গে আলাপ হলো। অঞ্জলির পর তাঁর বাড়িতে চা জলখাবার না খাইয়ে ছাড়লেন না। ভারী ভালো লাগলো এই পুজোর পরিবেশ। এই পুজো অনাড়ম্বর আন্তরিকতায় পরিপূর্ণ। কলকাতার অ্যাম্প্লিফায়ারের কর্কশ চিৎকার নেই, বিকারগ্রস্ত কোনো ন্যাক্কারজনক বিকৃত অঙ্গভঙ্গি নেই। এখানে মা দশভুজা নিজের মহিমায় স্মিত হাস্য ভক্তবৃন্দের সামনে আসেন। লাতেহারে এসে কাহুরির সামনে পণ্ডিতের দোকানে এক প্রস্ত মিষ্টি খাওয়া হলো। তারপর আবার রুমান্ডি। পথে সুমিতা বৌদি বললেন, ফিরে হয়তো দেখবো মারিয়ানা এসে গেছে, ওকে আনতে গেছে ড্রাইভার অনেকক্ষণ। বৌদি লুচি ভাজলেন, সকালের জলখাবার, সঙ্গে আলুর তরকারি ও আচার এবং প্রসাদী সন্দেশ। আলু এই রোমান্টিতে একটি দুষ্প্রাপ্য জিনিস। আলুর তরকারি একটা অতি বড় মুখরোচক খাবার। এখানে বাইরে বসে আমরা গল্প করতে করতে খেলাম। রীতিমতো শীত পড়ে গেছে, কলকাতার ডিসেম্বরের চেয়েও বেশি। সবসময়ই প্রায় গরম জামা পরে থাকতে হয় গায়ে। রোদে বসে থাকতে ভারী আরাম। রোজ পেছনের কুয়োতলায় অন্তর্বাস পরে বসে রামধানিয়াকে দিয়ে সর্বাঙ্গে কারুয়া তেল মর্দন করাই। তারপর ঝপঝপিয়ে বালতি বালতি ঠান্ডা কুয়োর জল ঢেলে দেয় রামধানিয়া ওইখানে। কি আরাম যে লাগে কি বলবো। প্রথম প্রথম অমন বাইরে বসে খালি গায়ে তেল মাখতে লজ্জা করতো খুব। লজ্জার চেয়েও বড় কথা সংস্কারে বাঁধত। খালি গায়ে বাইরের খোলা আকাশের নিচে ফুরফুরে হাওয়া লাগলে গায়ে সুরসুরি লাগত, রোদ পড়লে গা চিরচির করত। যশবন্তী বলে বলে এবং সব সময় আমার পেছনে লেগে লেগে খোলা জায়গায় চান করার অভ্যেস করিয়েছে। যশবন্ত ধমক দিয়ে বলেছে, তুমি কি মেয়ে মানুষ? লোকের সামনে বা উদম জায়গায় গা খুলে করতে পারো না? যশবন্ত নিজে নির্বিকার চওড়া পাথরের মতো বুকে একরাশ কোকড়া চুল, সরু কোমর, দীর্ঘ গ্রীবা, মাথা ভরা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, সযত্নে বর্ধিত পাকানো গোঁফ, পা থেকে মাথা অবধি কোথাও কোনো খুঁত নেই। পুরুষের সংজ্ঞা যেন। ওর কোনো রকমের সংস্কারের বালাই নেই। তাছাড়া অমন সুপুরুষ চেহারাতে ওকে সব কিছু করাই মানায়। যশবন্ত বলছিল, কুটকুতে যাবে শিকারে। কুটকু ব্লকের চিফ কনজারভেটর বাইরের কাউকে বড় একটা শিকার টিকার করতে দেন না। যশবন্ত পারমিট বের করবে ডিসেম্বরে, তখন মারিয়ানার সঙ্গে বন্ধু সুগত শিকারে আসবেন। তাই মারিয়ানার অনুরোধে যশবন্ত ওই সময় শিকারের বন্দোবস্ত করেছে কুটকুতে। মারিয়ানার কথা আলোচনা হচ্ছে এমন সময়ই মারিয়ানা এসে পৌঁছল।
সে এসেই ফিসফিস করে শুকনো মুখে আমার কানে কানে শুধলো, কোনো চিঠি পেয়েছেন আমার বইয়ের মধ্যে? আমি যেন ভালো করে জানিই না এমনই ভান করে বললাম, হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম বটে, তাতে যেন আপনারই নাম লেখা ছিল। থাকলেই সেই বইয়ের মধ্যেই আছে যেখানে ছিল। মারিয়ানা উদ্বিগ্ন চোখে বলল, আছে? ওর চোখ দেখে বুঝতে পারলাম ওর মুখ দেখে বুঝতে চাইছে চিঠি দুটো আমি পড়েছি কিনা। আমি পাকা জোচ্চোরের মতো বললাম, ভয় নেই, আমি চিঠি পড়িনি। পরের চিঠি পড়ার মতো কোনো অসভ্য কৌতূহল আমার নেই। মনে হলো বিশ্বাসও করলো কথাটা। তারপর আমাদের কাছে না বসে ও সুমিতা বৌদির কাছে যাবার ছুতোয় আমার ঘরের টেবিল হাতড়ে চিঠি দুটো বের করলো, নিশ্চয়ই বইটার মধ্যে থেকে। তারপর মানুষ চোখে দেখতে পেলাম ওর হাত ব্যাগের মধ্যে লুকিয়ে ফেললো চিঠি দুটো। বেশ কাটলো অষ্টমীর দিনটি। হাসি, গান, হই হুল্লোড়, তাস খেলা, দাবা খেলা, কোনো খেলাই বাকি রইল না। সন্ধে নামতে না নামতেই বেশ হিম পড়তে লাগলো। রামধানিয়াকে ডেকে যশবন্ত বড় বড় সলাই গাছের গুড়ি এনে বাংলোর হাতায় জাকারান্ডা গাছের গোড়ায় আগুন ধরালো। আমরা সকলে আগুনের চারপাশে বসলাম গোল হয়ে। আমাদের পীড়াপিড়িতে মারিয়ানা গান শোনাতে রাজি হলো। কিন্তু গান শুরু করার আগেই বাংলোর গেট দিয়ে গ্রামের একটি কুকুর প্রাণপণে দৌড়ে ভেতরে ঢুকলো এবং পেছনে পেছনে আর একটি কুকুর তার চেয়েও জোরে ধাওয়া করে ঢুকলো এবং দুজনেই আমাদের থেকে প্রায় ৭৫ গজ দূরে কোনাকুনিভাবে হাতাটা পেরিয়ে কাঁটাতারের বেড়া টপকে আবার বাংলোর বাইরে জঙ্গলে চলে গেল। যশবন্তকে দেখলাম উঠে দাঁড়িয়েছে। কুকুর দুটো অদৃশ্য হতেই বলল, শালাদের তো বড়া সাহস। খোঁজদা শুধলেন, কোন শালার? যশবন্ত বলল, চিতাটার। একেবারে ভারসন্দাওয়ালায় বাংলোর সীমানায় ঢুকে কুকুর তাড়ায়। আমরা সমস্যারে বললাম, পেছনেরটা চিতা নাকি? যশবন্ত বলল, তা নয় তো কি, দৌড়ানোর ঢং দেখে বুঝতে পারলে না? চিতার চাল আলাদা। চিতা আর কুকুরের উত্তেজনাপূর্ণ আলোচনা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গে গেটের কাছে দেহাতি চাদরে মাথা ঢাকা একটি মূর্তি এসে দাঁড়ালো। শরীরের গড়ন দেখে মনে হয় চেনা চেনা। এমন সময় চিতাটা যেমন করে কুকুরটাকে তেড়ে গিয়েছিল, প্রায় অমন করেই যশবন্ত লোকটার দিকে ধেয়ে গেল এবং তাকে ধাওয়া করতে দেখেই লোকটাও ঊর্ধ্বশ্বাসে সুহাগী গ্রামের দিকে দৌড়ালো। কিন্তু যশবন্ত বোসের সঙ্গে দৌড়ে পারে এমন লোক এ তল্লাটে বেশি নেই। একটু গিয়ে যশবন্ত মোড়ের মাথায় লোকটাকে ধরে ফেলল। তারপর চাদর মোড়া অবস্থাতেই তাকে রাস্তায় ধুলোয় ফেলে সমানে লাথি, কিল, ঘুষি মারতে লাগল। লোকটির আর্তস্বর শরতের রাতে বন পাহাড় মথিত করে তুলল। গলার স্বর শুনে মনে হলো ওই টাবরের ছেলে আসোয়া। কিন্তু হঠাৎ যশবন্ত এমন করে বাঁড়ছে কেন? আমি দৌড়ে গেলাম, কয়েকটা ঘুষি খেলাম মাত্র। তাকে থামাই আমার এমন সাধ্য কি? এমন সময় সুমিতা বৌদি এসে যশবন্তকে প্রায় অরক্ষিতভাবে জড়িয়ে ধরলেন এবং সেই ফাঁকে আসোয়া মাটি থেকে উঠে চাদরটা কুড়িয়ে নিয়ে অলিম্পিক স্প্রিন্টারের মতো সুহাগী বস্তির দিকে পালালো। সুমিতা বৌদি বললেন, লোকটাকে অমন করে মারছিলে কেন? যশবন্তকে খুব উত্তেজিত দেখালো। ও বলল, বলবো না, কারণ ছিল বলেই মারছিলাম। আমাকে কিছু না বললেও বুঝলাম সেদিনের সেই গুলিঘটিত ব্যাপারে ওর কোনো হাত ছিল। ও হয়তো জগদীশ পাণ্ডেদের ইনফর্মার। জুম্মান রাতে পোলাও রেঁধেছিল। পোলাও এবং পাঁঠার মাংসের লাব্বা, সঙ্গে তক্কর। রায়তা বানিয়েছিলেন বৌদি। জুম্মান সত্যি অনেক পদ রাঁধতে পারে। খাসির যে কত পদ রাঁধে তার ইয়ত্তা নেই। চাপ, চৌড়ি, লাব্বা, পায়া, কোরমা, কাবাব, কালিজা, কাবুড়া, শরীরের বিভিন্ন অংশ দিয়ে বিভিন্ন রান্না। এই খাওয়ার ব্যাপারে স্থানীয় লোকেদের মধ্যে নানা রকম সংস্কার আছে। আমার বন্দুক কেনার পরপরই একজন বুড়ো ট্রাক ড্রাইভার, যার সঙ্গে আমার জানাশোনা ছিল, সে এসে একদিন আমাকে বলল, হুজুর,
आप कभी भाल मारने से उसका कबूड़ा मुझे दीजिएगा, गोस्ताफी माफ कीजिएगा হুজুর। অর্থাৎ আমি যদি কখনো ভাল্লুক মারি তাহলে ভাল্লুকের শরীরের এক বিশেষ অংশ যেন তাকে দিই। এ কেমন বেয়াদবি আবদার! আবদার শুনে বুঝলাম না রাগ করব না কি করব। জুম্মান দেখি মুখ নিচু করে আছে। আমার মনে হলো ও হাসি চাপার চেষ্টা করছে। আমার সামনে হেসে ফেললে বেয়াদবি হবে বলে আপ্রাণ হাসি চাপার চেষ্টা করছে। লোকটা চলে যেতে আমি জুম্মানকে ডেকে শুধলাম। এমন অনুরোধ করলো কেন? ভাল্লুকের কবুরা কি কোনো ওষুধে লাগে? জুম্মান মাথা নিচু করে বলল, না হুজুর, ভাল্লুকের কবুরা খেলে কমজোরি মানুষও একদম মস্ত হয়। এই ড্রাইভারের বয়স 70, কিন্তু 6 মাস হলো তৃতীয় পক্ষের বউ এনেছে ঘরে। বউয়ের বয়স 25। সেদিন মনস্থ করেছিলাম একটা নিদারুণ পরোপকার করার জন্য আমার অন্তত একটি ভাল্লুক মারা দরকার। আমরা খেতে বসলাম। এখনো ফায়ার প্লেসে আগুন লাগে না। সুমিতা বৌদি বলেছিলেন নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ অবধি ফায়ার প্লেসের আগুন জ্বালাতে হবে, নইলে অত্যন্ত কষ্ট পেতে হবে শীতে। যশবন্ত বলল, তোমাদের নিরেট মাথা বলে সারা ঘর গরম করার জন্য মন কাঠ পড়াও, তার চেয়ে আমার মতো 2 আউন্স তরল জিনিস পেটে ঢালো, সারা রাত পেটের মধ্যে ফায়ার প্লেস নিয়ে বেড়াও। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, হুইস্কি পানি পেটে আছে, শীত করবে কি? সুমিতা বৌদি ওকে বড় বড় চোখ করে ধমকে বললেন, তোমাকে কতদিন বলেছি যে তুমি আমাদের সামনে তোমার ওই মদ খাওয়া নিয়ে বাহাদুরি করবে না, নির্লজ্জের মতো। আবার তুমি করছো অমন। সুমিতা বৌদির বকুনি খেয়ে যশবন্ত যেন হঠাৎ নিবে গেল। রাতের খাওয়া দাওয়ার পর আমার ঘরে সুমিতা বৌদি আর মারিয়ানা শুলেন, আর আমার পাশের ঘরে 3টে পাশাপাশি ফেলা নেয়ারের চৌপায়াতে আমি, যশবন্ত আর খোস্তা। শুয়ে শুয়ে বাবুর্চিখানার প্যান্ট্রিতে জুম্মানের কাচের বাসন ধোয়ার আওয়াজ পাচ্ছিলাম। রামধানিয়া রোজকার মতো কেরোসিনের কুপি জ্বালিয়ে দড়ির চৌপায়ায় বসে তুলসীদাস পড়ছে গুনগুন করে, শক্কল পদরত হ্যায় জগমাহি, কর্মহীন নর পাওয়াতে নাহি। এইসব শব্দ, এইসব ঘুম পাড়ানি সুর আমার মুখস্থ হয়ে গেছে। মাঝে মাঝে চিতাবাঘ, কোটরা কি চিতল হরিণের ডাক শুনে সুহাগী বস্তির কুকুরগুলো কেউ কেউ করে ডেকে উঠছে। এ পর্যন্ত কোনো রাতে বড় বাঘের ডাক শুনিনি, তবে লোকে বলে নভেম্বর ও মে মাসে বাঘেদের মিলনকালে এখানে সে ডাক প্রায়ই শোনা যায়। পাশের ঘর থেকে সুমিতা বৌদি ও মারিয়ানার মেয়েলি গল্পের গুঞ্জরণ শুনতে পাচ্ছি। পাশ ফেরার শব্দ, চুরির রিন রিন। বাংলোর হাতায় শুকনো পাতার ওপর গাছের পাতা থেকে টুপটুপিয়ে শিশির পড়ছে, তার শব্দ পেলাম। কখন যে চেতন থেকে অবচেতন এবং সেখান থেকে সুপ্ত চেতন হয়েছি জানি না। সে রাতে পোলাও মাংস বোধহয় খুব বেশি খাওয়া হয়েছিল। হঠাৎ ঘুম ভেঙে কেমন দমবন্ধ লাগছে। বুক থেকে কম্বলটা সরালাম, চোখটা মেললাম, চেয়ে দেখি আমার ঘরের দরজাটা খোলা। যশবন্ত বাইরের বারান্দায় কম্বল মুড়ি দিয়ে ঠান্ডার মধ্যে ইজি চেয়ারে বসে আছে একা একা। ওরও নিশ্চয়ই শারীরিক অস্বস্তি হচ্ছে কোনো। সদ্য ঘুম ভাঙা শরীরে এমন একটা আমেজ যে ওর সঙ্গে কথা বলে সেই আমেজটা নষ্ট করতে মন চাইছে না। শুয়ে শুয়ে বাইরের তারা ভরা আকাশ দেখতে পাচ্ছি। রাত কত তা জানি না। অষ্টমীর চাঁদ উঠেছে এক ফালি। পাণ্ডুর শিশির ভেজা জ্যোৎস্নায় বারান্দাটা ভিজে রয়েছে। একটা খাপু পাখি ডাকছে সুহাগী নদীর দিক থেকে, খাপু 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 খাপু। আর ঝিঝির একটানা গান। দেখলাম যশবন্ত কম্বলের পাটটা খুলে ভালো করে জড়ালো কম্বলটাকে। যে ঘরে মেয়েরা শুয়েছিলেন হঠাৎ সে ঘরের বাইরের দিকে দরজাটা খোলার একটা আওয়াজ পেলাম খুট করে। দুটি ঘরের মাঝখানে যে দরজা, সেটি বৌদিরা শোবার সময় ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলেন।
ঘোষদার নাক এখন বেশ জোরে ডাকছে, ফর ফ ফোস ফর ফর। সুমিতা বৌদির ভারী চাপা গলা শুনতে পেলাম, এই তুমি এই ঠান্ডায় এখানে বসে আছো যে? যশবন্ত জবাব না দিয়ে বলল, আপনি এত রাতে বাইরে বেরোলেন যে একা, ভয় করল না? আমার ভয় করে না, তাছাড়া তোমার কাছে থাকলেই তো করে না। যশবন্ত বলল, বসুন, শুধু চাদর নিয়ে বাইরে এসেছেন, যান কম্বলটা নিয়ে আসুন। আমার ঠান্ডা লাগবে না, তোমার কম্বল থেকে আমাকে একটু ভাগ দাও না, দেবে? কিছুক্ষণ চুপ করে থেকে যশবন্ত ঘুরে বসে বলল, আচ্ছা, আপনার কথা আমি সব সময় শুনি, আপনি আমার কোনো কথা কোনো সময় শোনেন না কেন, বলতে পারেন? সুমিতা বৌদি যশবন্তের পাশের চেয়ারটায় বসলেন, কম্বলের কোণাটা নিয়ে গায়ে দিলেন, বললেন, তাই বুঝি আমি শুনি না? কখনোই শুনি না। তাহলে আমার কথা তুমি শোনো কেন? আমি তো তোমাকে আমার কথা শুনতেই হবে এমন কথা বলিনি। যশবন্ত আবার অনেকক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আপনাকে ভালোবাসি বলে শুনি। আমাকে কেন ভালোবাসো? জানি না। আমার কাছে তুমি কি কিছু চাও? যশবন্ত বলল, জানি না। সুমিতা বৌদি বললেন, তুমি জানো না, কিন্তু আমি জানি। চাইলেই তো সব কিছু পাওয়া যায় না যশবন্ত। আমিও কি মনে মনে কিছু চাই না কারো কাছে? আমি জানি, আর ভগবানই জানেন। আমরা মেয়েরা আমাদের সব চাওয়া চোখের তারায় বয়ে বেড়াতে পারি, কিন্তু হয়তো ছেলেরা তা পারে না। তোমার মতো ছেলে তো তা পারেই না। আমি সব বুঝি, সবই বুঝি যশবন্ত, কিন্তু কি করব বলো? ভগবানকে সবসময় বলি, ভগবান আমাকে জোর দাও, আমি যেন কারোর কাছে ভিখারিনীর মতো কিছু চেয়ে না বসি। থামুন তো। ভাৎসনার গলায় যশবন্ত বলল, আমার সামনে আপনাদের ভগবানের কথা বলবেন না। শালাকে একদিন দেখতে পেলে হতো, রাইফেলের তাক কাকে বলে দেখাতাম, শালাকে হার্ড নোজ বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিতাম। মেয়ে মাত্রই ন্যাকা, আপনিও নিজেদের ঘুঘু পাখির মতো কলজে, নিজেরা পয়লা নম্বরই স্বার্থপর। আপনাদের পক্ষে নিজেদের খুশি মতো ভগবানের নামে সব কিছু চালানো সম্ভব। এই আমি আপনার বুকে হাত রাখছি, বলুন তো, বলুন, এবারে আপনার বুকের মধ্যে আপনি কি শুনছেন? রক্ত ছালাত ছালাত করছে কিনা বলুন? এর মধ্যে ভগবান ছালার কি করার আছে আমি জানি না। আপনারা ভারী ভণ্ড, মিথ্যুক আপনারা। একটা মেয়ে চেয়ে একটা মাদি চিতাকেই আমি অনেক বেশি শ্রদ্ধা করি। তুমি একটা আস্ত পাগল। না, আমি পাগল নই। তবে তুমি কি? জানি না। এরকম করো কেন? আমার বুঝি কষ্ট হয় না? হয় না, আপনার কিছুই হয় না, আপনি অদ্ভুত। বেশ, তাহলে তাই। আমার প্রতি অবিচার করো না যশবন্ত। ঠিক আছে। তারপর আবার অনেকক্ষণ চুপ করে থাকলো দুজনে। দুর্গুম দুর্গুম করে একটা প্যাঁচা ডাকতে ডাকতে উড়ে গেল অন্ধকার থেকে আরো অন্ধকারে। হঠাৎ সুমিতা বৌদি যশবন্তের মাথার একরাশ চুল হাত দিয়ে এলোমেলো করে ওর গালের সঙ্গে গাল ছুঁয়ে বসে রইলেন। আমার সেই সায়ান্ধকারেও মনে হলো যশবন্তের সারা শরীরে যেন কেমন একটা শিহরণ খেলে যেতে লাগলো। যশবন্ত বৌদির হাত দুখানি একটানা নিয়ে নিজের হাতে মুঠি করে ধরল, তারপর হাতের তেলো দুটো ওর ঠোঁটে কয়েকবার ঘষল। অনেকক্ষণ নিজের হাতে সুমিতা বৌদির হাত দুটো ধরে রাখলো যশবন্ত, মনে হলো আর কখনো ছাড়বে না। কেউ কোনো কথা বলল না। হঠাৎ সুমিতা বৌদি বললেন, এই তুমি কাঁদছো? হে বোকা, তুমি কাঁদছো? ছি ছি ছি, কি বোকা, তুমি কাঁদছো? এই বলতে বলতে বৌদির গলার স্বরও কান্নায় বুঝে এলো। বৌদি যশবন্তের মুঠো থেকে হাত দুখানি ছাড়িয়ে
এবার যশবন্তের মুখটি দুহাতে ধরে বললেন, তুমি খুব ভালো যশবন্ত, তুমি খুব ভালো। তারপর অনেকক্ষণ দুজনেই চুপচাপ বসে রইল। বৌদি বললেন, আমি কি করব যশবন্ত, আমি যে পারি না। তারপর আরো অনেকক্ষণ চুপচাপ। অনেকক্ষণ পর বৌদি বললেন, কি করব বলো, লোকটার জন্য মায়া হয়। তারপর প্রায় জোর করে বৌদি যশবন্তকে ঘরে ঠেলে পাঠালেন এবং নিজে গিয়ে দৌড় দিলেন। যশবন্ত এসে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। পাছে আমি জেগে আছি জানতে পাইও, তাই তাড়াতাড়ি চোখ বুজে ফেললাম। যশবন্তের মতো ছেলেও কাঁদে, এবং এমনভাবে কাঁদে ভাবা যায় না। এখানে আসার পর থেকে কত কিছু শিখলাম, দেখলাম। আমার জীবন কোনো দিনও বৈচিত্র্যময় ছিল না। সাহিত্যে অনেক নায়ক নায়িকার দেখা পেয়েছি, পড়েছি, কিন্তু কখনো আগে বুঝতে পারিনি যে নায়ক নায়িকারা দূরের কি কল্পনার লোক নয়। তারা সকলেই আমাদের চেনা লোক, যাদের আমরা চোখ দিয়ে পরশ করি, হাত দিয়ে ছুঁই। প্রতিনিয়ত যাদের অস্তিত্ব আমরা অনুভব করি, যারা আমাদের নিজের নিজস্ব জগতের মধ্যেই বাস করে। শক্তিমান লেখকেরা এই নিত্যতার, দৈনন্দিনতার ডালি থেকেই জাদুকরের মতো তাদেরই কত অন্যভাবে আমাদের কাছে উপস্থিত করেন। প্রত্যেক ঔপন্যাসিকই নিশ্চয়ই ঐশী ক্ষমতার অধিকারী। শেষ করলাম আজকে কোয়েলের কাছের ৬ষ্ঠ পর্ব। আগামীকাল ঠিক দুপুর ৩টের সময় ৭ম পর্ব নিয়ে আমি চলে আসব আমাদের এই ছোট্ট চ্যানেলে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।